আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি এখন অবধি করিনি। আমাকে হিংস্রতায় নিয়ে যেও না তৃপ্তি, তাহলে সেই হিংস্রতা ভুক্তভোগী হবে তুমি নিজেই। নিজের মাথাটা চালিও না। তুমি আমার কাছে এখনও সেফ আছো, কিন্তু আমার কথা মতো কাজ না করলে বেশিক্ষণ সেফ থাকবে না। ট্রাস্ট মি। তোমার সাথে কিছু ঘটলে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, কারণ তুমি যাদের ভালো মানুষ ভাবো তারাই দুনিয়ার সবচাইতে অমানুষ প্রাণী। তাই বলছি, বেশি উড়াউড়ি করো না। হ্যাঁ, সেটা আমার পছন্দ না, কারণ আমি ভালো মানুষ না। তাই ভালো কিছু কখনোই আমার কাছে আশাও করো না। যা বলি সেটা শুনে থাকবে, যা করতে বলি সেটা করে থাকবে, কোনো রকম কথা ছাড়াই। কথাগুলো বলে আমায় ধাক্কা মেরে ছেড়ে দিয়ে বিছানায় স্ট্রং হয়ে শুয়ে পড়ে। আর আমি ওনার এমন সব কথা বা কাজের মানে কিছুই বুঝতে না পেরে জায়গায় শুয়ে থেকে ফুপিয়ে কেঁদে উঠি। আমায় ফোপাতে দেখে উনি রাগে কটমট করতে করতে উচ্চস্বরে বলে ওঠে, এই মেয়েদের প্যাচ প্যাচ করে কান্নাটা না কোনো গালেই পছন্দ না আমার। কান্নার হলে পরে গিয়ে নিজের রুমে বসে ইচ্ছা মতো কান্না করবে, কিন্তু আমার সামনে কখনো কান্না করা যাবে না। ওনার এমন কথার মুহূর্তেই চুপ করে গিয়ে উঠে বসি আমি। পরে ধীর গতিতে বিছানা থেকে নামতে যাব তার আগেই হৃদকান নিষিদ্ধ সুরে বলে ওঠে, বিছানা থেকে একটাও যাতে নিচে না যায়, যদি যায় তো আমার থেকে কেউ খারাপ হবে না। আর আমার পা টিপবে তুমি সারা রাত, তাই তোমাকে এখানে আনা হয়েছে। চুপচাপ পা টিপো, আমি ঘুমাবো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই চমকে উঠি। তার মানে ওনার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমার সাথে, শুধু ওনার সেবা করার জন্যই আমায় এখানে আনা হয়েছিল, আর আমি ওনাকেই আঘাত করলাম। কথাটা ভেবে আর চোখে হৃদ খানকে একবার দেখে নিয়ে আস্তে করে ওনার পায়ের কাছে বসে পা টিপতে থাকি আস্তে আস্তে। আর উনি আবেশেই নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। তবে হৃদ খানের পা দুটো অনেক বেশিই সুন্দর, আমার চিন্তা ভাবনারও বাইরে এত সুন্দর। আর সুন্দর হবেই বা না কেন, হৃদ খান প্রাণীটাই যে অনেক বেশি সুন্দর। আমার এমন সব চিন্তা ভাবনার সাথে আমি মনোযোগ সহকারে ওনার পা দুটো অনেকক্ষণ ধরে টিপতে থাকি। ওনার পা টিপতে টিপতে আমার দুই হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবুও থামতে বলছে না হৃদ খান। আমি অসহ্য হয়ে তারপরেও টিপতে লাগলাম। আমি হৃদ খানের পা টিপতে টিপতে ওনার পায়ের উপর থেকে কিছুটা প্যান্ট উপরে উঠে যায়, যার কারণে আমি ওনার খালি পায়ের উপর টিপতে গিয়ে আমার কাতুকুতু লাগছে ভীষণভাবে, যার কারণে আমি বারবার হেসে উঠছি আর এক হাত দিয়ে অন্য হাত বারবার ঘষছি। আমার বারবার এমন করে হেসে ওঠার কারণে হঠাৎ নড়ে চড়ে ওঠে হৃদ খান। পরে ঘুম চোখে আমার দিকে কপাল কুঁচকে তাকাতেই আমি অপরাধী কণ্ঠে বলি, "উম, আপনার পায়ে পশম তো অনেক, তাই তো আমার কাতুকুতু লাগছে, সেই জন্যই তো আমি বারবার হাসছি।" আমার এমন কথায় হৃদ খান এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করেই উঠে বসে আমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে ঘাপটি মেরে। আর আমি হৃদ খানের এমন আচরণ মুহূর্তেই পাথরের মূর্তির মতো হয়ে যাই, অতিরিক্ত শকডে বোবার মতো কিছুক্ষণ চুপ হয়ে বসে থেকে হঠাৎ নড়ে চড়ে উঠি আমি আমার কোলের উপর ওনার মাথা দিয়ে শোয়ার জন্যে। নিজের কোল থেকে ওনার মাথাটা সরানোর চেষ্টা করতেই উনি নড়ে চড়ে উঠে আমার পেটের মধ্যে নিজের মুখটা চেপে ধরেই সাথে সাথে নিজের দুই হাত আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে নিষিদ্ধ কণ্ঠে বলে, ডিস্টার্ব করো না তো। এমনিতে লাস্ট কিছুদিন যাবত আমার ঘুমের সমস্যা হচ্ছে, তাও তোমার জন্য। আর এখন আবারও শুরু করছো। আমাকে ঘুমাতে দিবে না ঠিক করেছো নাকি? ওনার আমার পেটের মধ্যে মুখ গুজতেই আমি খিলখিল করে হেসে উঠি কাতুকুতুর জন্য। বড্ড বেশি কাতুকুতু লাগছে। আমি হাসতে হাসতে ওনার উদ্দেশ্য করে বলে উঠি, কি করছেন আপনি? কাতুকুতু লাগছে তো আমার, খারাপ মানুষ, ছাড়ুন আমায়। হাসতে হাসতে হৃদ খানকে হালকা ধাক্কা দিতে দিতে কথাগুলো বলে উঠি আমি। আমার খিলখিল করে হাসির শব্দ শুনতেই হৃদ খান নিজের মাথাটা তুলে আবারও আমার হাসি মাখা মুখের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরপরই করুণ কণ্ঠে বলে ওঠে, আমাকে বারবার ঘায়েল করে তুমি যে ছাড় পাবে তা কিন্তু মোটেও নয়। তাই ঘাটা যত বেশি গাঢ় হবে তার যন্ত্রণাটা তত বেশি বেদনাদায়ক হবে। আঘাত করবে আমাকে আর তার ব্যথা ভোগ করবে তুমি। ছোট বলে যে ছাড় পাবে তা কিন্তু আমার নয়, শোনা। হুম। ওনার এমন মারপ্যাচ বেখেয়ালি কথায় কিছু বুঝতে পারিনি আমি। কোথা থেকে কি বলছে সেটাও বুঝতে না পেরে গোল গোল চোখ করে তাকিয়ে থাকি ওনার দিকে। আমায় গোল গোল চোখে তাকাতে দেখে হৃদ খান আবারও বলে ওঠে, কি যেন বললে তুমি তখন? আমি খারাপ মানুষ, তাই তো? ঠিক বলেছ, আমি বেশ খারাপ। তোমার চিন্তা ভাবনার বাইরে আমি খারাপ। তাই তোমার এই খারাপ মানুষ নামটা আমার বেশ পছন্দ হয়েছে। তুমি এই নামে আমায় ডাকতে পারো।
আমার কোনো সমস্যা হবে না। ওকে, এবার আমাকে ঘুমাতে দাও। আর কোনো রকম ডিস্টার্ব চলবে না কিন্তু। কথাগুলো বলেই আবারও আগের ন্যায় ওনার মুখটা চেপে ধরে আমার পেটের মধ্যে। আর ওনার আমাকে এমন করে চেপে ধরার মুহূর্তেই আমি কেঁপে উঠছি ওনার নিঃশ্বাসের গরম তাপে, যা আমার পেটের মধ্যে ওঠানামা করছে বারবার। আমি কম্পিত অবস্থায় কাঁপা কাঁপা গলায় বলে উঠি, প্লিজ আমায় যেতে দিন। আমি বর্ষার কি আর কাছে যাব? আমি এখানে থাকবো না, আমার ভয় করছে এখানে। এতটা ভয়ানক জায়গায় থেকেও তোমার ভয় করে না, আর আজকে তুমি সেফ জায়গায় আছো সেটা তোমার ভয় করছে? মানে? কিছু না, আপাতত এখান থেকে যেতে পারবে না তুমি। তাই চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। এমনিতেই বেশ কয়েকদিন ঘুমাতে পারছিলাম না তোমার জন্য, আর এখন যখন একটু শান্তিতে ঘুমটা আসছে সেটা তো তুমি ডিস্টার্ব করছো। কেন করছো বলো তো? তোমার কি আমাকে সব কিছুতে ডিস্টার্ব করাটা জরুরি? হ্যাঁ, এত কেন জ্বালাও তুমি আমাকে? কি? ধমকে সুরে বলে ওঠে। এত কি করো কেন? পিচ্ছি একটা, যা বলছি তা করো। আমার মাথায় হাত বুলিয়ে দাও চুপচাপ, নয়তো আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। কথা না শুনলে কি হবে জানোই তো তুমি, পিচ্ছি। ওনার এমন ধমকের সুরের কথা শুনে মুহূর্তে চুপ করে যাই আমি। কিছু বলতে গিয়েও বলতে পারিনি ওনার ভয়ের জন্যে। আমি খানিকটা ইতস্তত বোধ করতে করতে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে থাকি ধীরে ধীরে। তীব্র ঘুমের তাড়নায় আমি একটা সময় ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই আস্তে করে ঘুমিয়ে পড়ি ওনার উপর কপাল ঠেকিয়ে। সকালে ঘুম ভাঙতেই আমি নিজেকে কারো বুকের উপর আবিষ্কার করি। প্রথমে আমি বুঝতে না পেরে স্বাভাবিক ভঙ্গিতে নড়ে চড়ে উঠে আবারও তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি বর্ষা ভেবে। বর্ষার শরীরের তুলনায় অনেক বেশি শক্ত আর বড় মনে হয়। কপাল কুঁচকে ওই অবস্থায় ব্যক্তিটির উপর হাত বুলাতে থাকি আর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠি, মেঘ বর্ষা, তুই হঠাৎ করে এত বড় আর শক্ত হলি কি করে রে? এতটা শক্ত কেন তুই? যেমনটা ছেলে ছেলে ভাব হয়। আমার কথা হৃদখান কর্কশ কণ্ঠে বলে ওঠে। আমার বুকে সারা রাত ঘুমিয়ে সকালে উঠে মেঘ বর্ষা হয়ে গেছি। ওয়াও! হৃদখানের কণ্ঠ শুনে মুহূর্তেই ভুলে যাওয়া বিষয়গুলো একে একে মনে হতেই তড়িৎ গতিতে লাফিয়ে উঠে বসি ওনার বুকের উপর থেকে। সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে নিজের চোখ নামিয়ে নেই ওনার উপর থেকে। কি করব বুঝতে না পেরে ইতস্তত বোধ করতে থাকি ওনার সামনে বসা থাকা অবস্থায়। আমায় ইতস্তত বোধ করতে দেখে উনিও আমার সাথে সাথে উঠে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে, আপনাকে আমার সেবা করার জন্য এই রুমে এনেছিলাম আমি। আপনি আমার সেবা না করে উল্টো আমাকে নিজের সেবায় নিয়োজিত করে রেখেছেন সারা রাত। সেটা কি আপনি জানেন? ওনার এমন কথায় আমি কৌতূহল চোখে তাকাই ওনার দিকে। উনি আমার কি সেবা করেছেন সেটা জানার জন্যে। নিজের মাথা নাড়িয়ে অনুমতি জানায়, যার অর্থ না আমি জানি না। আমাকে মাথা নাড়িয়ে অনুমতি জানাতে দেখে উনি আমায় ব্যঙ্গ করে বলে, ওয়াও! তা জানবেন কেন আপনি? আর কথা ছিল আমার ঘুমানোর পর আপনি সারা রাত বসে বসে আমার সেবা করবেন লাগাতার। আপনি সেটা না করে উল্টো নিজে ঘুমিয়ে পড়েছেন, তাও আমার উপর। আচ্ছা, ঘুমানোটা পর্যন্ত না হয় ঠিক ছিল, কিন্তু ঘুমের মধ্যে কেউ এতটা নড়াচড়া করে? সিরিয়াসলি? আচ্ছা, তুমি কি রাতে বেডের উপর ঘুমাও নাকি যুদ্ধ করো? একদিনে আমার নাজেহাল অবস্থা করেছো তুমি, বাকি দিনগুলো কি করবে তুমি আমার সাথে? কতগুলো লাথি ঘুষি খেতে হয়েছে আমাকে, এক রাতে এই অবস্থা। উফ! একবার বেডের এই মাথায় তো অন্যবার বেডের ওই মাথায়, পাগল করে রাখছে। বেদনাদায়ক কথাগুলো শুনে আমি অপরাধের দৃষ্টিতে তাকাই ওনার দিকে। কারণ আমি জানি উনি সত্যি বলছে। এর আগে বর্ষা, কেয়া, মাদার আমায় রোজ রোজ বলতো আর আমি নাকি ঘুমের মধ্যে অনেক বেশি নড়াচড়া করি। কিন্তু আমি তাদের কথা কখনো তেমন একটা গুরুত্ব সহকারে নেইনি। কিন্তু আজ হৃদখানের কথায় মনে হচ্ছে কেন যেন আগে ওদের কথা বিশ্বাস করিনি কেন, তার জন্য বড় আফসোস হচ্ছে আমার। আমি অপরাধের দৃষ্টিতে ওনার দিকে তাকাতে তাকাতে আস্তে ধীরে বেড থেকে নেমে পড়ি। পরে ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে ওনার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দরজার দিকে হাঁটতে থাকি বাইরে যাওয়ার জন্যে। কিন্তু দরজাটা বন্ধ থাকায় দরজার সামনে দাঁড়িয়ে পড়ি মাথা নিচু করে। আমার সকল কর্মকাণ্ড এতক্ষণ যাবৎ হৃদখান সূক্ষ্ম চোখে দেখছিল আমি কি করতে চাইছি সেটা জানার জন্যে। সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে বেডের উপর থেকে উঠে এসে দরজার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ চুপচাপ আমায় দেখে নিয়ে কিছু একটা ভেবে চুপচাপ দরজাটা খুলে দেয়।
আমার দিকে তাকিয়ে থেকে দরজাটা খোলা পেয়েই কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে দৌড় লাগায়, চোখ মুখ খিচে আমাকে হৃদ খানের রুম থেকে বের হতে দেখে অনেকেই, তারা সবাই আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারপাশ থেকে নানা সব কথা শুনতে হচ্ছে আমাকে আর হৃদ খানকে নিয়ে। সবার ধারণা আমার হৃদ খানের সাথে বিশেষ কোনো সম্পর্ক আছে, যার কারণে ওনার সঙ্গে একসঙ্গে রাত কাটিয়েছি আমি। আমার বয়সটা বিশেষ একটা না হলেও সবার নানান কথায় আমি অন্তত এটা বুঝতে পারি যে সবাই আমায় খারাপ চোখে নিচ্ছে। বাজে মন্তব্যের সাথে সাথে সবাই আমাকে একটা ক্রিমিনাল মতো থ্রেট করছে, কথায় কথায় বাজে ইঙ্গিত দেয়া, খারাপ আচরণ করা, আমায় এড়িয়ে চলা ইত্যাদি সব কাজকর্ম করছে আমার সাথে বিগত 2 দিন থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ফাদার মাদার সবটা জানার পরেও তারা কিছু বলছে না আশ্রমের সদস্যদের, যে তারাই আমায় হৃদ খানের রুমে পাঠিয়েছিল এমন কিছু। প্রথম প্রথম তো বর্ষা আর কে আমার উপর গাঢ় সন্দেহ করেছিল, আমার নানান সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। সারা রাত কোথায় ছিলাম নিজের উত্তরে জানাই, কোথায় ছিলাম, হৃদ খানের সাথে ছিলাম সেটা বলি। তৎক্ষণাৎ আবারও প্রশ্ন ছুড়ে মারে যে হৃদ খানের সাথে সারা রাত কি করছিলাম, কেন ছিলাম, ওদের কেন ডাকিনি ইত্যাদি। আমি কে আর বর্ষাকে সবটা খুলে বলতে বুঝতে পারে আমার বলা প্রত্যেকটা কথা। বর্ষা আমার থেকে সবটা শোনার পর কেমন একটা অস্থিরতা বোধ করছিল যে ফাদার এমন কেন করলো, আমাকে কেন হৃদ খানের রুমে একা পাঠালো থাকার জন্য। আর যদি কোনো কারণে পাঠিয়েই থাকে তাহলে পরে কেন খবর নেয়নি, বা আমায় কেন হৃদ খানের রুম থেকে আনানো হয়নি। আমার সাথে খারাপ কিছু তো ঘটতে পারতো। বর্ষার এমন সব চিন্তা ভাবনার মাঝেই আমাকে রুমে রেখে একাই মাদারের সাথে কথা বলতে চলে যায় আমার বিষয়ে। কিন্তু এতে আরো অবাক হতে হয় আমাদের, কারণ বর্ষার কথা অনুযায়ী মাদার নাকি উল্টো বর্ষাকে বলে যে চুপ থাকতে ও নিজের কাজে মন দিতে, আমায় নিয়ে না মাথা ঘামালেও নাকি চলবে। মাদারের এমন অর্থহীন কথায় হতাশ হয়ে ফিরে আসে বর্ষা। মাদারের জবাবে বর্ষাকে হতাশ করলেও বর্ষার গাঢ় সন্দেহপূর্ণতা রয়েই যায় ফাদার এবং মাদারের প্রতি। কারণ আমার বয়সটা অপ্রাপ্ত হলেও বর্ষার বয়সটা ছিল প্রাপ্তবয়স্কের। তাই বর্ষা আমাদের থেকে আগে ভাগেই অনেকটা বুঝে, হয়তো একটু বেশি বুঝে সব সময়। তাই বর্ষার সেই দিনের পর থেকে নিজের সন্দেহপূর্ণতা আমাকে নিয়ে আরো বেশি নিজের সাথে সাথে করে রাখতো। সেই সাথে আশ্রমের মানুষের বাজে কথার উত্তরও দিত আমার হয়ে 2 দিন ধরে। আর এই বিগত 2 দিন যাবৎ আশ্রমের বেশ মানুষ আমি এড়িয়ে চলাটা আমার জন্য ছিল বেশ হতাশজনক, কারণ আমি সবসময় বন্ধু মহলে থেকেছি। হঠাৎ করে সবার থেকে বিচ্যুত হওয়াটা ছিল না আমার কাছে একটা শাস্তির মতো, মানে কারাদণ্ডের মতো ছিল এটা, যার জন্য আমি বরাবরই কষ্ট আর অপমানিত হচ্ছিলাম সেই বন্ধু মহল থেকে। দুঃখ, কষ্ট, কান্না আর আমার বিগত 2টা দিন কেটে যায়। আর এই 2 দিন যাবৎ হৃদ খানের সাথে আমার কোনো রকম কোনো দেখা হয়নি, কিন্তু এই ব্যক্তিটাকে নিয়ে সবাই কথা শুনিয়েছে ঠিকই। আর এই সম্পূর্ণ কথাগুলো নিজের রুমে বসে ভেবে নেই আমি। কথাগুলো ভেবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই ঘড়ির দিকে। বর্ষা আর কেয়া অনেকক্ষণ যাবৎ বাইরে গেছে আমায় রুমে বসিয়ে, এখন অবধি আসার নাম নেই। বলে গেছে আমার জন্য নাকি খাবার আনতে যাচ্ছে, তাই আমি যেন রুমের বাইরে না যাই। এটা বলে সে অনেকক্ষণ ধরে বাইরে আছে এই দুজন। আমি ঘড়ির দিকে তাকিয়ে থেকে বর্ষার কেয়ার জন্য আরও কিছুক্ষণ ওয়েট করে মনস্থির করি ওদের জন্যে। আমার এমন ঘড়ির দিকে তাকানোর মধ্য দিয়ে হঠাৎ করে রুমের দরজা ঠাস করে উচ্চ শব্দ করে ওঠে। দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠি আমি। বর্ষার কেয়া এসেছে ভেবে সাথে সাথে দরজার দিকে তাকাই আমি, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে দেখে আটকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে দ্রুত বলে উঠি, এই আপনি এখানে? আমার এমন কথা হৃদ খান তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে। ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে যায় আমার। এই হিটে মেজাজে বলে উঠি, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? ঠিক তাই। কেন এসেছেন এখানে আপনি? এখানে আসতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে আমার? হ্যাঁ, নিতে হবে। খারাপ লোকটা এই জানতো আপনি এখান থেকে? আমার এমন কথায় হৃদ খান দায় সারা ভাব নিয়ে উত্তরে বলে ওঠে, ডাকছো খারাপ লোক আর বলছো ভালো কাজ করতে, সেটা কি করে হয় বলো? খারাপ লোক তো খারাপ কাজটাই করবে, তাই না? ভালোটা কি করে করি বলো তো? ভালো মানুষের গুণ হয় সবার কথা শোনা। যেমনটা তুমি এখন বললে এখান থেকে চলে যেতে, আমি ভালো হলে তো ঠিকই চলে যেতাম চুপচাপ। কিন্তু আফসোস, খারাপ লোক তো, তাই আপাতত যেতে পারছি না।
তাই এখানে যেটা করতে এসেছি সেটাই করি এখন, কেমন? ওনার এমন কথায় মুহূর্তেই ভয়ে চুপসে যাই আমি, কারণ আমি এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম ওনার গুন্ডামির কথাগুলো রাগে। তাই আগের কথাগুলো মনে করে একটা শুকনো ঢোক গিলে ওনার দিকে ভয় ভয়ে দৃষ্টিতে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে বলি, "আ- আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি ক্ষতি করেছি আপনার, যার জন্য আপনি আমায় এতটা শাস্তি দিচ্ছেন?" আপনি জানেন আপনার জন্য আমার সবার কাছ থেকে কতটা বাজে কথা শুনতে হচ্ছে সেই দিনের রাতের থেকে। সবাই আমায় খারাপ ভাবছে, খারাপ কথা শোনাচ্ছে আমায়। আপনাকে নিয়ে খারাপ কথা শোনাচ্ছে। আমি নাকি আপনার সাথে রাত কাটিয়েছি আপনার টাকার জন্য। কেন করছেন আপনি আমার সাথে এমন খারাপ আচরণ? সম্পূর্ণ কথাগুলো ওনাকে বলতে বলতে আমার চোখে টলমলো করে পানিগুলো। তখন আমার চোখ দুটো অশ্রুসিক্ত থাকলেও হৃদ খানের চোখে ছিল গাঢ় রহস্য। উনি আমার দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে রহস্যজনক ভাব নিয়ে বলে ওঠে, ওনার এমন কথার মানে আমি কিছুতেই বুঝতে না পেরে বলে উঠি, এটাই তো আমি চেয়েছিলাম। মানে? উনি আবারও রহস্যময় ভাব নিয়ে বলে ওঠে, তোমাকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে এই লাঞ্ছনার সাথে। এতে আমার কিছুই করার থাকবে না, কারণ আমি নিজেই চাই এমনটা হোক তোমার সাথে। আর এটা কেন চাই সেটাও তোমাকে বলতে বাধ্য নই। এখন চুপচাপ চলো আমার সাথে। কথাটা বলেই আমার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আমি নিজেকে ওনার হাত থেকে বাঁচানোর জন্য প্রাণপণ শক্তিতে ছুটতে চেষ্টা করে চলেছি, তারপরেও ওনার শক্তির সাথে বিন্দু মাত্র পেরে উঠছিলাম না আমি। উনি আমাকে আশ্রমের সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ওনার গাড়ি থেকে। আর আমি চিৎকার করছিলাম ওনার হাত থেকে বাঁচার জন্য। আমার এমন কান্নায় আশ্রমের সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কিছু বলছিল না। আমাকে টেনে হিচড়ে নিয়ে যেতে দেখে কোথাও থেকে বর্ষা আর কেউ আসে দৌড়ে হৃদ খানের সামনে। হৃদ খানের পথ আটকে দাঁড়ায়, পরে বর্ষার চোখ মুখ লাল করে সাহসী কণ্ঠে হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি হৃদ খান বলে যেখানে সেখানে গুন্ডামি করে বেড়াবেন, আর সেটা আমাদের মেনে নিতে হবে? হ্যাঁ, সেটা কখনোই হবার নয়। আপনি তৃপ্তির হাতটা ছাড়ুন, অসভ্য লোক একটা। নয়তো আমার চাইতে খারাপ কেউ হবে না। বর্ষার এমন কথায় হৃদ খান রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আল্লাহ তাআলা জবান দিয়েছে বলে যেখানে সেখানে সেই জবান খরচ করবেন না মিস। বিশেষ করে আমার মতো লোকের সামনে তো নয়, কারণ এই জবানবন্দি বন্ধ করতে আপনার জিভটা ছেড়ে ফেলতে আমার 2 মিনিট সময় লাগবে না মিস। আর আপনার থেকে কে খারাপ হতে পারে সেটা আমিও দেখতে চাই। কথাটা বলে হৃদ খান তার পেছনে থাকা আসিফকে ডেকে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসিফ, এই 2 মিসকেই গাড়িতে তোল। জি ভাই। কথাটা বলেই হৃদ খান আমায় কোলে তুলে নেয়। আর আসিফ নামক লোকটা বর্ষা ও কেয়াম অন্য বডিগার্ডদের দিয়ে ধরিয়ে জোর করে অন্য একটা গাড়িতে তুলে নেয়। আমার এমন বিপদের মধ্যেও কেউই এগিয়ে আসেনি, সবাই হৃদ খানের ভয়ে চুপ করে জায়গায় দাঁড়িয়েছিল। বন্ধ দরজার ভেতরে বসে আছি আমি, কেয়া আর বর্ষা। স্বাভাবিক অবস্থায় বসে আছি সেটা কিন্তু মোটেও নয়। হাত পা বাঁধা অবস্থায় বসিয়ে রেখেছে হৃদ খান আমাদের চেয়ারের সাথে। বন্ধ দরজার ভেতরে বসিয়ে রাখলেও রুমটা কিন্তু অন্ধকার নয়, ভরপুর লাইটিং এর সাথে বসিয়ে রেখেছে আমাদের হৃদ খান। বিশাল বড় একটা রুমের ভেতর বসিয়ে রেখেছে। জাক জমক রুমটা দেখে মনে হচ্ছে এটা কোনো আলিশান বাড়ি হবে কারো। আর এই কেউ একজনও হৃদ খানই হবে, কারণ আমাদের চারপাশে ভরপুর বডিগার্ড রয়েছে হৃদ খানের। তাই আমি অনায়াসে বলতে পারি এটা হৃদ খানেরই অন্য একটা বাড়ি। আমাদের তিনজনকে হৃদ খান বিগত 3 ঘন্টা যাবৎ ধরে এই রুমটিতে বাঁধা অবস্থায় ফেলে রেখেছে, বন্দি দশায়। আমরা তিনজনই শুরুতে ছটফট করতে করতে একটা সময় শান্ত হয়ে যায় ক্লান্তিতে। আর আমাদের বেঁধে রেখে গুন্ডা মহাশয় মানে হৃদ খান কোথায় আছে সেটা আপাতত বলতে পারছি না। বন্দি দশায় বসে থাকতে থাকতে আমি একটা সময় ঘুমিয়ে ঝিমোতে থাকি। আমি ঘুমের ঘোরে ঢলে পড়তেই হঠাৎ কেউ রুমের ভেতর প্রবেশ করে ধূপধাপ পা ফেলে। আমি ঘুমের ঘোরে চমকে উঠে সেই দিকে তাকাতেই চোখ পড়লো হৃদ খানের দিকে। উনি আমাদের সামনে দাঁড়াতেই পাশ থেকে একটা বডিগার্ড এসে ওনাকে একটা চেয়ার দিয়ে এগিয়ে দেয় দ্রুততার সঙ্গে। উনি সেই চেয়ারটায় পায়ের উপর পা তুলে আমাদের উদ্দেশ্যে প্রশ্ন সিক্ত কণ্ঠে বলল, তো ম্যাডামদের চটপট করা শেষ, নাকি আরও কিছুক্ষণ সময় লাগবে হাত পা নড়াচড়া করার জন্য আর এখান থেকে ছাড়া পাওয়ার জন্য?
ওনার এমন বেখেয়ালি কথায় আবারও ক্ষিপ্ত হই আমরা তিনজন। আর হবই বা না কেন? উনি আমাদের জোর করে চেয়ারের সাথে বেঁধে আটকে রেখেছেন রুমের ভেতর, আর আমরা নড়াচড়া করলেই দোষ। আর ওনার কথা অনুযায়ী উনি জোর করতে পারবে, আর আমরা নড়াচড়া করতেও পারবো না এখান থেকে ছুটবার জন্যে। ওনার আমাদের জোর করে বেঁধে রাখাটা ছিল মহা কাজ, আর আমাদের নড়াচড়া ছিল মহা পাপ। ওনার বলা কথাগুলো শুনেই মুহূর্তেই রাগটা যেন মাথায় চেপে বসে। আমি সেই রাগের বসে রিদ খানকে কিছু একটা বলতে যাব, তার আগে পাশ থেকে বর্ষা ক্ষিপ্ত সুরে রিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিদ খান, আপনার মনে হচ্ছে না আপনি আমাদের সাথে একটু বেশি বেশি করছেন? আশ্রম থেকে তুলে এনে এখানে বেঁধে রেখেছেন জোর করে, সাথে একের পর এক ভয় দেখিয়ে চলেছেন তৃপ্তিকে শুরু থেকে। আর এখন আপনি তৃপ্তির সাথে সাথে আমাদেরও ভয় দেখাতে চাইছেন। সেটা কেন করছেন আপনি? আমরা জানতে চাই। আপনারা এত কেন উত্তর দিতেন আমি বাধ্য না মিস, কারণ এটাই গেম। আর আমার এই গেমের প্রথম চালটাই হলো আপনার ফ্রেন্ডকে দিয়ে, মানে মিস তৃপ্তিকে দিয়ে। আর এখন আপনারা দুইজন অংশীদারে হয়ে গেলেন এই গেমের। ওনার এমন কথায় আমরা তিনজনই গাঢ় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকে একসঙ্গে বলে উঠি, মানে? ও, বেশ কৌতূহল দেখছি সবার চোখে। এরপর কি হয় সেটা নিয়ে, তাই তো? যাই হোক, তবে হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কিছু হতে চলছে আপনাদের সাথে। রিদ খানের এমন ঘোর প্যাচ কথায় কিছুই বুঝতে না পেরে ঘোর আপত্তি জানায় বর্ষা। তাই রেগে উত্তেজিত হয়ে উচ্চ কণ্ঠস্বরে বলে ওঠে, আপনি আমাদের সাথে কি করতে চাইছেন সেটা স্পষ্ট ভাষায় কেন বলছেন না? কেন আটকে রেখেছেন আমাদের এখানে? রিদ খান বিরক্তি ভাব প্রকাশ করে বর্ষাকে উদ্দেশ্য করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আপনি বেশি চেঁচামেচি করেন না মিস, যেটা মোটেও আমার পছন্দ না। সবসময় নিজের জবান কন্ট্রোলে রাখবেন মিস বর্ষা, আর নয়তো আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না। এমনটা যাতে না হয় আপনার জবানের সাথে সাথে নিজের জীবনটাও হারাতে হয় আপনাকে। বর্ষাকে শাসাতে দেখে আমি সাথে সাথেই রাগান্বিত ফেস করে বলে উঠি, আপনি আমাদের মারতে চাইলে আমরাও আপনাকে ছেড়ে দিব না, খারাপ লোক কোথাকার। তোমাকে ছাড়তে কে বলে আমাকে? আমি তো চাই তুমি আমাকে ধরেই রাখো, আমি কিছুই বলবো না তোমাকে। আর বাকি রইল তোমার ফ্রেন্ড বর্ষা, তারও ব্যবস্থা আমি করে রেখেছি আগের থেকে। আজকের পর থেকে সেও কখনোই আমার সাথে আর চেঁচামেচি করে কথা বলতে পারবে না। কথাগুলো বলেই আসিফকে শব্দ করে ডেকে বলে আমাকে আর কেয়াকে এই রুম থেকে নিয়ে যেতে, বর্ষাকে একা রিদ খানের সাথে রুমের ভেতর রেখে যেতে, সেই সাথে রুমের সবগুলো বডিগার্ডকেও চলে যেতে বলে। রিদ খানের এমন কথায় তখন কলিজা কেঁপে ওঠে আমাদের তিনজনেরই। রিদ খান বর্ষার সাথে খারাপ কিছু করবে এটা ভেবে আমরা তিনজনই চিৎকার করে ওনার কাছে বলছি উনি এমন কিছু যেন বর্ষার সাথে না করে, কিন্তু রিদ খান আমাদের কোনো কথায় পাত্তা দিলেন না। বডিগার্ড দিয়ে আমাকে আর কেয়াকে রুম থেকে বের করে অন্য রুমে নিয়ে যায়। আমরা রুম থেকে বের হতেই রিদ খান রুমের ভেতর থেকে দরজাটা আটকে দেয় উচ্চ শব্দে, আর আমাদের সাথে সাথে ভেতর থেকে বর্ষা ননস্টপ চিৎকার করছে রিদ খান থেকে বাঁচার জন্য। ননস্টপ দরজায় ধাক্কিয়ে কান্না করতে করতে ডেকে চলেছি আসিফ আর তার দলবলদের বিগত 2 ঘন্টা যাবত আমি আর কিয়া, কিন্তু বাইরে থেকে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না বিন্দুমাত্র। কান্নায় আর ননস্টপ দরজায় ধাক্কানোর এক প্রকার ক্লান্ত হয়ে পড়ি আমি আর কিয়া। শরীরে অবশিষ্ট শক্তি না থাকায় কান্না করতে করতে দরজার সামনে বসে পড়ি আমরা দুজন। জানি না বর্ষার সাথে কি হচ্ছে বা বর্ষা এই মুহূর্তে কেমন আছে। আমাকে বা কেয়াকে বর্ষা থেকে আলাদা করে বিশাল বড় রুমটিতে বন্ধ করে রেখেছে টানা 2 ঘন্টা হয়েছে। আর এই 2 ঘন্টা যাবতই কান্না করে চলেছি বর্ষার জন্যে। আজ যদি আমার জন্য বর্ষার কিছু হয়ে যায় তো কি করে নিজেকে সামলাবো আমি? কারণ একমাত্র বর্ষাই তো আমাদের আপনজন, বাকিরা সব তো ফর্মালিটি, আত্মীয়তা। আমাদের মতো এতিমদের বাস্তবে কোনো সত্যিকারের পরিবার হয় না, যা হয় সবই মুখে মুখে আত্মীয়তা। আমার এত সব মুখ আত্মীয়তার মাঝেও একজন ছিল যে আমার সকল বিপদে আমার পাশে দাঁড়িয়েছে, বাবা মায়ের মতো বর্ষা ছিল। আর সেই বর্ষাই আমার জন্য কথা বলতে গিয়ে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে ওকে। আর আজ যদি আমাদের কারো কিছু হয় তাহলে আমাদের পেছনে কান্না করার মতেও কেউ থাকবে না। দরজার সামনে বসে কথাগুলো ভেবেই চিৎকার করে কান্না করে উঠি যে আমাদের মতো এতিমদের লাইফে এত বিপদ কেন দেয় আল্লাহ, যখন উনি জানে আমাদের এইসব বিপদ থেকে বাঁচার মতো কেউ নেই। আমার আর কেয়ার চিৎকার করে কান্নার মধ্য দিয়ে হঠাৎ কেউ একজন দরজা খুলে আমাদের সামনে দাঁড়িয়ে পড়ে।
আমি দরজা খোলার শব্দ কানে আসতেই চমকে উঠে সামনের দিকে তাকিয়ে চোখে পড়ল রিদ খান। রিদ খান নিজের চোখ মুখ কুঁচকে আমাদের দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে। ওনাকে দেখে মনে হচ্ছে কি হচ্ছে এখানে উনি কিছুই জানে না, আর আমাদের এত কান্নার মানেটা কি উনি এই মুহূর্তে সেটাও বুঝতে পারছে না। আমি ওনার এমন চাহনির দিকে তাকিয়ে ঘৃণিত চোখে তাকিয়ে থেকে রিদ খানকে উপেক্ষা করে সাথে সাথে প্রাণপণ দৌড় লাগায় বর্ষার রুমের দিকে। আমার দৌড়ানোর সাথে সাথে কেয়াও আমার পেছন পেছন দৌড়াতে থাকে বর্ষার উদ্দেশ্যে। দুই হাতে দরজায় ধাক্কা দিয়ে বর্ষার রুমে প্রবেশ করি আমি, আর আমার পেছন পেছন প্রবেশ করে কেয়া। হতভম্ব হয়ে রুমে ঢুকে অস্থিরতার সাথে চারপাশে বর্ষাকে খুঁজে চলেছি কান্নারত অবস্থায়। অস্থিরতার সাথে বর্ষাকে খুঁজতে খুঁজতে রুমের এক কোণায় এলোমেলো অবস্থায় ঘাপটি মেরে বসে থাকতে দেখি বর্ষাকে। অন্ধকারের মধ্যেই বসে আছে। বর্ষাকে চোখে পড়তেই দৌড়ে গিয়ে বর্ষার সামনে বসে পড়ি হাঁটু গেড়ে। আমার সাথে সাথে কেয়াও বর্ষার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। বর্ষাকে এলোমেলো অবস্থায় দেখে কলিজা কেঁপে ওঠে আমার। আমি মুহূর্তেই বর্ষাকে দু হাতে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে উঠি উচ্চস্বরে। আমি বর্ষাকে জড়িয়ে ধরতেই বর্ষাও আমাদের দুজনকে একসাথে জড়িয়ে নিয়ে কান্না করে উঠে শব্দ করে। বর্ষাকে কি বলে সান্ত্বনা দিয়ে বোঝাবো সেই ভাষা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি নিজেই বাক্যহীন প্রাণীতে পরিণত হয়েছি, তাই চুপচাপ কান্না করেই চলেছি বর্ষাকে জড়িয়ে ধরে। আমার এমন কান্নার মধ্য দিয়ে হঠাৎই বর্ষা আমাদের ছেড়ে দিয়ে ব্যস্ততার সহিত আমাকে আর কেয়াকে ভালো করে দেখে নিয়ে আচমকাই আমার দুগাল আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে বলে ওঠে, তোর কিছু হবে না তৃপ্তি, আমি আছি তো তোর পাশে, তোর বোন, তোর বর্ষা। সব ঠিক হয়ে যাবে। এবার আর আমরা একা নয়, আমাদের পেছনে লোক আছে যারা আমাদের সেভ করবে। তোর কিছুই হবে না, আমি হতে দেব না। বর্ষার উত্তেজিত হওয়া কণ্ঠে কথাগুলো শুনে মুহূর্তে চুপ করে যাই। বর্ষার এই মুহূর্তে কি হয়েছে সেটাই বুঝতে পারছি না। আমার একটা মুহূর্তের জন্যও বুক ফেটে কান্না আসছে বর্ষার জন্য। হয়তো বর্ষার রিদ খানের সাথে আজকের ঘটনার জন্য পাগল টাইপ কিছু হয়ে গেছে, তার জন্য বর্ষা নিজের ক্ষতিটা দেখতে না পেয়ে আমায় বাঁচানোর কথা বলছে। আমি তো ঠিকই আছি, কিন্তু বর্ষা যে ঠিক নেই সেটা বুঝতে পারছে না। বর্ষাকে এমন করতে দেখে পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে কেয়া বর্ষাকে উদ্দেশ্য করে বলে ওঠে, বর্ষা প্লিজ তুই শান্ত হ, তৃপ্তি ঠিক আছে, ওর কিছুই হয়নি, তুই প্লিজ নিজেকে শান্ত কর। কেয়ার এমন কথায় বর্ষা ওর দিকে তাকিয়ে থেকে আবার উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, না, তৃপ্তি ঠিক নেই। শুধু তৃপ্তি নয়, আমরা কেউই ঠিক নেই। আমরা কেউ সেফ না ওই মানুষগুলোর হাতে। যাদের নিজের আপনজন মনে করেছি তারা আসলে মানুষই নয়, তারা তো সব কয়টি লেজহীন পশু। দেখতে মানুষের মতোই, কিন্তু ওরা মানুষ নয়। তাই ওদের হাত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। তোকে, আমাকে, তৃপ্তিকে, আমাদের তিনজনকেই। বিশেষ করে তৃপ্তিকে বাঁচাতে হবে। আমাকে আসল ঝুঁকিপূর্ণ তো ওর জীবনেই ওই পশুদের হাতে। তোরা তো জানিস না আমাদের ওদের আপাতত বাকিটা না জানলেও চলবে, রাইট মিস বর্ষা? আর যদি আপনাদের কান্না করার পর্বটা শেষ হয়ে থাকে তো তিনজনই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে নিচে চলে আসেন দ্রুত। পেছন থেকে কারো কথা আসতেই চমকে উঠে পেছন ফিরে তাকাতেই চোখে পড়ল রিদ খানকে। রিদ খান স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলেন অ্যাটিটিউডের সাথে। ওনার এমন কথায় মেজাজ খারাপ হয়ে যায় আমার। একে তো ওনার জন্য বর্ষা পাগল হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলছে, তার উপর আবার এখানে এসে আমাদের খাবার নিবেদন করছে। আমাদের খাবার নিবেদন না করে মেরে ফেললেই তো হয়, আমাদের এত বড় সর্বনাশ না করলেই তো হতো। আমি রাগান্বিত ফেস নিয়ে ওনাকে কিছু বলতে যাব, তার আগেই বর্ষা আমাকে আর কেয়াকে ফেলে দৌড়ে গিয়ে রিদ খানের সামনে হাঁটু গেড়ে বসে দু হাত জোর করে ননস্টপ লাগাতার ওনাকে শুকরিয়া আর ধন্যবাদ জানিয়ে চলেছে। বর্ষাকে সত্যিটার সাথে পরিচয় করানোর জন্য রিদ খানকে ধন্যবাদ জানাচ্ছে। রিদ খান বর্ষাকে কি এমন সত্যি জানালো তা জানি না, তবে বর্ষা হঠাৎ এমন করছে এটা দেখে আমি আর কেয়া চমকে উঠে দাঁড়িয়ে পড়ি, হাঁ হয়ে তাকিয়ে থেকে সেই দিকে। আর এটা ভাবতে থাকি যে কি এমন হয়েছে রুমের ভেতর যে একদিনেই বর্ষার মতো মেয়ে রিদ খানের ফ্যান হয়ে গিয়েছে পুরোদমে। আর যাই হোক, হয়তো খারাপ কিছু ঘটেনি বর্ষার সাথে, এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। কারণ যদি খারাপ কিছুই ঘটতো তাহলে এতক্ষণ হয়তো বর্ষা অনেক কিছুই করে ফেলতো নিজের সাথে। কিন্তু এত কিছুর মাঝেও একটা কিন্তু তো থেকেই যায় যে বর্ষাকে 2 ঘন্টা যাবৎ রিদ খান কি এমন সত্যি বলল যার কারণে বর্ষার মতো মেয়ে রিদ খানকে বিশ্বাস করতে শুরু করেছে।
আর বর্ষাও বা আমাদের কি বলতে চেয়েছিল যা রিদ খানের জন্য বলতে পারেনি? বর্ষাকে থামিয়ে দিয়েছে সে। Watch out! Watch out! Mark the location. Watch out! Team is in the lead. Marked a location. Marked a location. Marked a location.